প্রার্থী নমিনেশন করবে নিজ নিজ এলাকায়, এবং সেই প্রার্থী যত জনপ্রিয় হোক একটা দল, খারাপ প্রার্থী মাদকাসক্ত মাদক ব্যবসায়ীকে দিলে দেশের নাগরিকের অধিকার আছে তাকে প্রত্যাখ্যান করার। একটা ব্যাংক লুটেরাকে যদি দেয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার অধিকার আছে। এই অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। বিভিন্ন ছোট দল ভাবছে তারা অন্তত 2% ভোট পাবে, এই 2% ভোট দিয়ে 300 যদি ইয়ে হয় তাহলে 6 জন এমপি পাচ্ছে তারা। এই 6 জন এমপি পাওয়ার লোভে আপনারা যে জনগণের বিরুদ্ধে একটা ব্যবস্থাপনা দিয়ে যাচ্ছেন, আমরা এটাকে সমর্থন করি না। আমাদের নিজেদেরও কিছু সমর্থন আছে, সেই অনুযায়ী আমরাও সংখ্যানুপাতিক নির্বাচন গেলে লাভবান হব, কিন্তু জনগণের লস হয় বিধায় আমরা এই বিষয়টাকে আপত্তি জানাচ্ছি। এবং আমরা সরকারকে বলছি, ঐকমত্য কমিশনকে বলছি যে আপনারা অনেকগুলো বিষয়ে জাস্ট এমন ভাবে মানে বিষয়গুলো উপস্থাপন করছেন যেন কোনোদিন এগুলো সেটেল না হয়। যেমন নারী বিষয়ে আপনারা যে একটা পজিশন নিয়ে আসছেন, কোনো সমঝোতা আসছে কিনা বলেন? আসছে কোনো সমঝোতা? সমঝোতা আসেনি, সমঝোতা আসবেও না। তেমনি এই উচ্চকক্ষ নিম্ন কক্ষ বিষয়ে যে আপনারা আলোচনার তুলেছেন, এগুলোর কোনোদিন সমঝোতা আসবে না। তাহলে এই আলোচনাগুলো শুধুই কালক্ষেপণ নাকি আসলে আপনারা সমাধান চাচ্ছেন? আপনি বললেন যে সমঝোতা আসবে না, আপনারা নিশ্চিত হয়ে গেছেন, তারপর কেন তাহলে কমিশন আপনারা যাচ্ছেন না? এখন পর্যন্ত বিষয়টা কিভাবে হচ্ছে দেখেন, যে ধরেন এই সমস্ত মাইক্রোফোন একটা বক্সে ঢুকাই দিলাম, আমরা 2টা বক্সে ভাগ করলাম, ঠিক আছে? একটা বক্সে 2টা মাইক্রোফোন গেছে, বাকি সবগুলো মাইক্রোফোন একটা বক্সে গেছে, সবকিছু গুছায় রাখলেন না? এখন ঐকমত্য কমিশন কি করছে, ওই যে একটা বক্সে 2টা গেছে না, ওই 2টাকে আবার নাড়া দিচ্ছে, বলছে না আমাদের তো 2জন এখনো এই বিষয়ে একমত হয়নি। তাহলে কোনো একটা বিষয়ে সবাই একমত হবে এরকম কি কখনো হয়? আপনি খুব ভালো বলেছেন। আমাদের প্রচলিত কাঠামোতে টেকনোক্র্যাট নামে একটা বিষয় আছে, ব্যবস্থাপনা আছে, যে সরকার যদি তার মধ্যে কোনো প্রফেশনাল লোক না পায় যে কোন একটা দপ্তর চালাবে, বা তার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সেই ধরনের লোক নাই, তখন সেই টেকনোক্র্যাট কোটার মাধ্যমে ব্যবহার করে আউটসোর্সিং এর সুযোগ রয়েছে। তাহলে কি এটা একটা সেটেলড ইস্যু? এটা ঐতিহাসিক ভাবে এই পদ্ধতিতে বাইরে বিভিন্ন সময় প্রযুক্তি বিশেষজ্ঞ বিভিন্ন ব্যক্তিকে এখানে ইনভলভ করা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ ব্যক্তিকে ইনভলভ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ্য লোক লাগবে কিন্তু যোগ্য লোক নাই, তাহলে কি করতে হবে? একটা হায়ার করতে হবে একজন ডক্টর, সিনিয়র ডক্টরকে। এগুলো আমাদের পূর্ণ প্র্যাকটিস। এই সেটেল ইস্যুগুলোতে এইভাবে খোঁচাখুচি করা আমরা সমর্থন করছি না। আছে আপনি আপনার দেশ ওই পশ্চিমার যে দেশগুলো উদাহরণ দিলেন না, তাদের লেভেলে আস্তে আস্তে যাক, ঠিক আছে? গেলে আমরা আস্তে আস্তে গ্রহণ করব, ঠিক আছে? এটা ধীরে ধীরে যাক। এখন তো কেবল সাম্প্রতিক সময়ে দেশের একটা ক্ষত তৈরি হয়েছে, তো ক্ষতর পরেই আপনি কি করতেছেন, নিয়ে যায় আমেরিকায় ফেলাই দিচ্ছেন যে আমাদের আমেরিকা বানাবেন। এত সহজ না আসলে। জি জি, উচ্চকক্ষ নিম্ন কক্ষ এটাতে এখন আমরা এক পক্ষে আছি, যখন উচ্চকক্ষ নিম্ন কক্ষ হবে সেক্ষেত্রে সাধারণ জনগণের লাভটা কি হবে বা ক্ষতিটা কি হতে পারে? আর যদি আমরা এখন যে পদ্ধতিতে আছি সে পদ্ধতিতে থাকলে আমাদের ক্ষতি বা লাভ বা উচ্চকক্ষ নিম্ন কক্ষে গেলে লাভ, বিষয়টা সাধারণ জনগণের লাভ বা ক্ষতি। ভাই এই সাংবাদিক ভাই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার সঙ্গে পুরো প্রক্রিয়াটা জড়িত। আমরা কিন্তু ওনাদের উচিত ছিল আমাদেরকে বুঝিয়ে বলা। 1 নম্বর কাজ ছিল বলা যে উচ্চ কক্ষ হলে কি হবে, কি সুবিধা হবে, গণতন্ত্রের কোথায় গিয়ে ভ্যালু অ্যাড করবে। ওনারা কিন্তু এই কাজটাও করেন নাই। এইটাও প্রক্রিয়ার ভেতরে যে ভ্যাকুয়াম আছে, শূন্যতা আছে, তার একটা অন্যতম উদাহরণ। ব্রিফিং করেন নাই আমাদেরকে, মানে মানুষকে, সাধারণ মানুষকে বা প্রেসকে। এবার ওই ভাই যে বললেন না সুশীল সমাজের প্রতিনিধিত্বের কথা বলছেন, গত 10 মাস
আমরা সুশীল সমাজ দ্বারা পরিচালিত হচ্ছি। প্রথমবারের মতো সম্পূর্ণ রঙিন যেমন সিনেমা হয় সেরকম সম্পূর্ণ নন পলিটিক্যাল সিভিল সোসাইটি দ্বারা দেশ পরিচালিত হচ্ছে এবং তার ফলাফল কি? ফলাফল এতটাই নেগেটিভ, এতটাই নেতিবাচক যে আমরা এখন সুশীল সমাজকে সম্মান নিয়ে কথা বলার কথা, সেখানে আমরা তাদেরকে ভয় পাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন? আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কম্বিনেশন পলিটিক্যাল আর নন পলিটিক্যাল মধ্যে কম্বিনেশন যে রাষ্ট্রের চাকা খুব দ্রুত ঘুরে এবং রাষ্ট্রের উন্নয়ন খুব তাড়াতাড়ি হয়, কারণ পলিটিশিয়ানরা অনেক সময় অনেক ক্ষেত্রে স্কিপ হয় না, যেটা নন পলিটিক্যাল না হয়ে থাকে। সুতরাং যখন পলিটিশিয়ান এবং নন পলিটিশিয়ানের মধ্যে কম্বিনেশন হয় তখন পলিসি মেকের ক্ষেত্রে খুবই স্ট্রং হয়, যেগুলো অতীতে আমাদের দুর্বলতা ছিল সেই দুর্বলতা কাটিয়ে ওঠা। জি না, আমি সুন্দর করে একটা উত্তর দিই। এটা আপনি যেটা বলছেন এটা হচ্ছে একটা আদর্শিক বাস্তব, মানে আদর্শিক আইডিয়াল সিচুয়েশন। না, আমরা যে 10 মাস দেখছি, তো এখন সামনের 1 মাস পরে 12 মাস হবে, 1 বছর হবে। আমাদের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। ব্যালেন্স থাকতে হবে, কিন্তু সেটা সংসদে না। আমি একটু বলছি, আপনি বলছেন যে পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল ম্যাচিং, এই তো মানে আপনি হলো বিভিন্ন নন পলিটিক্যাল এক্সপার্টনেসের কথা বলছেন। আমাদের আপনার হলো হ্যাঁ আচ্ছা, আপনার এখানে যারা পলিটিক্স করছে তাদের মধ্যে অনেক পিএইচডি লোক আছে, অনেক ডক্টর আছে, হ্যাঁ অনেক ডক্টর আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে। আপনি যত কিসিমের মানুষ দরকার সব মানুষই এখানে আছে, ঠিক আছে? আপনি রাজনীতিতে এসে গা মাখাবেন না কিন্তু রাজনীতি মজা নেবেন, এটা তো হলো না, ঠিক আছে? না মজা বলতে এটাই তো, যারা এখানে দায়িত্ব নিয়েছে তারা এই রাজনীতির ফিল্ডটাকে মজা হিসেবেই নিচ্ছে। তারা রাজনীতির রাজনীতির কথা জিনিসগুলো গায়ে লাগাচ্ছে না, কিন্তু রাজনীতির সব বেনিফিট নিচ্ছে, হ্যাঁ ক্ষমতার সব বেনিফিট নিচ্ছে। তো এইটাই এখানে সমস্যা। আপনি একজন রাজনীতি করলে সেই মানুষটা যেভাবে ভিক্টিম হয়, ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ সেই একই জায়গাটা ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। এখন যারা ক্ষমতায় আছে তারা ওই ক্ষতিগ্রস্তটা হয়নি, তারা ওই নিপীড়নের শিকারটা হয়নি, ওই মূল্যটা তারা দেয়নি। সুতরাং এই যে তারা একটা ক্ষমতা পেল, তারা যেই মূল্যটা দেয়নি সেই মূল্যায়ন তারা করতে পারছে না। এটা যে গুরুত্ব, মাহাত্ম, এটা যে ভারত্ব, তাদের ওই ফিলিংসটা নাই, এমনি পেয়ে গেছে। তাকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি, জেলে যেতে হয়নি, কষ্ট করতে হয়নি। সুতরাং রাজনীতির একদিকে জেলখানা থাকে, আর একদিকে থাকে সিংহাসন। হয় আপনি এখানে যাবেন, না ওখানে যাবেন। তো এখানে আপনি বাই চান্সে এসে সবকিছু ম্যানেজ করবেন। আর আপনি তো ভালো দেখাননি, এক্সপার্টনেস দেখাননি। তো আপনি অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন, বাইরে যখন ছিলেন তখন বলেছেন, সমালোচনা করেছেন। যখন আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তখনও বলা যাচ্ছে যে কি ভঙ্গ অবস্থা। বিষয়টা হচ্ছে ওই রিলেটেডই এক বিএনপি একটি সরকারে দিয়েছে, সেখানে বিএনপি স্পষ্ট করেছে যে জি, এবং বিএনপির সাথে রিলেটেড যে দলগুলো আছে 40-50 জন মতো আপনি জানেন, তারাও কিন্তু এই যুবকের সাথে আমি বলছি, আপনি সুন্দর বলেছেন। বিএনপি 31 দফা দিয়েছে, তাই তো? আচ্ছা, এই 31টা দফা বিষয়ে সকল রাজনৈতিক প্রক্রিয়া যারা এখানে যুগপৎ আন্দোলনে ছিল তারা সবাইকে একমত? না সবাই একমত না, মেজরিটি একমত না। এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, বিভিন্ন ছোট ছোট দল তাদের মতো করে বিভিন্ন মতামত দিয়েছে। বিএনপি সেই মতামত গুলো 31 দফা, 31টা হলো কেন, এতগুলো কেন হলো? এতগুলো এই জন্য হয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ার মতামত গুলোকে সম্মান জানানো হয়েছে। তার মানে এই না সকল রাজনৈতিক প্রক্রিয়া এই 31 বিষয়ে একচেটিয়া ভাবে একমত, এর ভিতরেও দ্বিমত আছে, বিরোধিতা আছে, ঠিক আছে? তো আমরা আমজনতা দল যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলাম, তাই বলে 31 দফার 31টাকে আমরা একবারে একচেটিয়া ভাবে মেনে নিছি। আমাদের পক্ষ থেকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আমরা এখনো উপযুক্ত মনে করি না। আমরা মনে করি না সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ এখানে ক্ষমতায় আসুক, আমরা চাই না। এটা কোনো রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল এখানে যুক্ত আছে, তারা হয়তো এটা ফোর্স করছে যে হ্যাঁ সংখ্যানুপাতিক দেন, আমরা এটা দিই না। তারা তাদের জায়গা থেকে 1% 2% ভোট নিয়ে প্রতিনিধি দিতে চায়, কিন্তু সে 1% ভোট সারা দেশ মিলে পাওয়া, আর সে যে অঞ্চলের প্রতিনিধিত্ব করবে একজন এমপি হিসেবে, সে তো সেই এলাকায় গ্রহণযোগ্য হওয়া লাগবে। ধরেন আমি একটা কথা বলছি, মিস্টার জব্বার তার এলাকায় খুবই প্রভাবশালী, জনগণকে খুব ভালো লাগে, কিন্তু সংখ্যানুপাতিক হিসেবে ওই এলাকায় মিস্টার জব্বার না পেয়ে অন্য একটা দলের তার ওই 1% ভোট, মিস্টার জব্বার ওখানে ক্ষমতাশালী, প্রভাবশালী এবং তাকে জনগণ ভালোবাসে,